সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো, সুন্দর এবং সুখী সমৃদ্ধ জীবন নিয়েই সুস্থ আছো। এই ভ্রমণ নিয়ে তোমাদের একটা গল্প বা ভ্রমণ সাহিত্য রয়েছে, ভ্রমণ কাহিনী রয়েছে। সেই ভ্রমণ কাহিনীটির নাম হচ্ছে নীলনদ ও পিরামিডের দেশে। তোমরা যদি বইটা খোলো তাহলে দেখতে পাবে যে বইটার মধ্যে আমাদের তৃতীয় গল্প রয়েছে, নীলনদ ও পিরামিডের গল্প। এবং সেই গল্পের মধ্যে আমরা কিন্তু আজকে বিভিন্ন বিষয়ে ভ্রমণ নিয়ে কথা বলবো, কথা হবে, জানা হবে নতুন বিষয়। কারণ তোমরা জানো যে মিশর অলরেডি ইউরোপ মহাদেশে অবস্থিত একটি ইউরোপ। তোমরা জানো ইউরোপ নাকি এশিয়া? আসলে ইউরোপ এশিয়া কিছু না, ওইটা হচ্ছে মূলত আমাদের আফ্রিকা মহাদেশের একেবারে নিচের দিকে একটা দেশ। এবং তোমাদের বইয়ের 12 থেকে 18 পৃষ্ঠার মধ্যে এটা রয়েছে, তোমরা যে দেখতে পারো যে নীলনদ ও পিরামিডের দেশ যখন আমরা পড়ব তখন দেখা যাচ্ছে তার লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। এবং এইটি একটি ছবিকে তোমরা নির্দেশ করতে পারছো যে ছবিটা হচ্ছে মূলত আফ্রিকা মহাদেশের একটি অংশ। এবং এখানে যে পিরামিড দেখতে পাচ্ছ, পিরামিড হচ্ছে আফ্রিকা বা এই মিশরের একটি ঐতিহ্য তথা একটা ঐতিহাসিক সাক্ষরতার সাক্ষী। অতএব এইটা যদি ধরে নিয়ে আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পাবো। তোমরা হয়তো 6 বা 5 পিরামিড সম্পর্কে জানবে, বা অনেকে ইংলিশে কিন্তু ফুড পিরামিড সম্পর্কে পড়েছ। সেই বিষয়কে জানার জন্য কিন্তু আমাদের আজকের পাঠ হচ্ছে নীলনদ ও পিরামিডের দেশ। নীল নদীর নাম পৃথিবীর সবচেয়ে বড় নদী। তোমরা জানো যে প্রায় আফ্রিকা মহাদেশের 10টি দেশের মধ্য দিয়ে এই নদীটা গেছে। নীলনদ ও এটা কে লিখেছে? সৈয়দ সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে আমরা জানবো। তারপরে আমরা মূলত এটি একটি ভ্রমণ কাহিনী। তোমরা যদি এটা মনে করো যে এটা আসলে কি কাহিনী, তাহলে এটি হচ্ছে একটি ভ্রমণ কাহিনী। এবং আমরা বলেছি যে আমরা প্রত্যেকটি স্থানে যখন ভ্রমণ করি, ভ্রমণের উদ্দেশ্য থাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রকার তথ্য নির্ভর। কারণ আমরা বলেছি যে একটা নদী থেকে যদি আমরা আরেকটা নদীতে বেড়াতে যাই, এটাকে আমরা ভ্রমণ বলি, বা যাকে ইংলিশে বলে ভিজিট করা। বা একটা পিকনিক করার জন্য আমরা একটা স্থান থেকে আরেকটি স্থানে চলে যাচ্ছি, সেটা এক প্রকার পিকনিক হতে পারে, সেখানে মজা করে। অর্থাৎ যখন তুমি একটি স্থান থেকে আরেকটি স্থানে যাবা তখন একটা পিকনিক হবে। যেমন তুমি যদি গাইবান্ধার মানুষ হও, কুড়িগ্রামের মানুষ হও, বা তুমি যদি সাতক্ষীরার মানুষ হও, বা যশোরের মানুষ হও, বা ঢাকার মানুষ হও, তুমি কি করবে? যেমন ঢাকা থেকে আমরা যদি চলে যাই কক্সবাজার, তাহলে সেটা আমাদের নতুন স্থান হবে। কারণ কি, কক্সবাজারের খাদ্য, তারা যে সামুদ্রিক মাছ খাচ্ছে, তারা যে বিভিন্ন বিষয় খাওয়া দাওয়া করে, সেটা কিন্তু আমাদের সাথে অনেক সময় আমাদের খাদ্যাভ্যাসের সাথে পরিবর্তন হয়ে যায়। তাহলে এইভাবে যদি দেশের মধ্যে পরিবর্তন হয়, তাহলে দেশের বাইরেও পরিবর্তন হতে পারে। আমরা বলেছি যে এটি একটি দেশ না লেখা, সেই দেশের নাম হচ্ছে মিশর। আমরা আফ্রিকা মহাদেশে বলেছি মিশর। এবং মিশর যে দেশ, এই দেশে অনেক ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। সেই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে লেখক এখানে বিভিন্ন বিষয় তুলে ধরবে, এবং এই বিষয়গুলোর সাথে লেখক তার অভিজ্ঞতা শেয়ার করবে। অভিজ্ঞতা শেয়ার বা অভিজ্ঞতা ভাগ করে নেওয়া কীভাবে হয়, লেখক যখন নীলনদের দেশে বা মিশরে গেছে, তখন লেখক তার বিভিন্ন যে খাদ্য অভ্যাস, তারপরে কোথায় যে কী করেছে, অর্থাৎ এই বিষয়গুলো যখন নিজের অভিজ্ঞতা থেকে লেখে, তখন তাকে বলে ভ্রমণ কাহিনী, অর্থাৎ একটা জায়গায় যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এখন তাহলে আমরা মূল পাঠে যাব এবং আমরা দেখব নীলনদ ও পিরামিডের দেশে লেখকের কী কী অভিজ্ঞতা হয়েছিল। তোমরা জানো নীলনদ পৃথিবীর সবচেয়ে বড় একটি নদী। পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে নীলনদ, বা বড় নদীতে একটা, বিশেষ করে আফ্রিকা মহাদেশে তো সবচেয়ে বড় নদী এটা। আর এর সাথে সাথে পিরামিড সম্পর্কে তোমরা হয়তো জানো যে অনেক আগে পিরামিড অনেক গল্প রয়েছে, অনেক কিছু রয়েছে। পিরামিড হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা বিষয়। কারণ কি, পৃথিবীতে যেন আমাদের পাশের ভারতে রয়েছে তাজমহল, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা, ঠিক তেমনই পিরামিড একটি একেবারে অবাক ওয়ান্ডারফুল থিংস, বা একটা পৃথিবীর শ্রেষ্ঠ যে আশ্চর্যবোধক বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটা। তো আমরা এখন এই বিষয়টা জানবো যে পিরামিড দেশে লেখক গিয়ে, বা মিশরে গিয়ে লেখকের কী অভিজ্ঞতা হয়েছিল, লেখক কী ভেবেছিলেন, এবং কীভাবে লেখক এই বিষয়গুলোর সাথে জড়িয়ে গিয়েছিলেন, সেটা লেখক যেমন মজা পেয়েছেন বিষয়ে, আমরাও ঠিক সেই বিষয়টা নিয়ে আজকে ক্লাসে আনন্দ করব, পড়বো, জানবো এবং একে অপরের সাথে শেয়ার করবো। আমি আগেই বলেছি লেখক গেছে মিশরে, আমি গেছি নেপালে।
আবার তুমি তোমার মামা বাড়ি গেছো বা তুমি একটা জায়গায় থাকতে, এই একই সব ঘটনা একই রকম। দেখবে যে তুমি তোমার বন্ধুর বাড়িতে যে খাওয়া দাওয়া করছো, রান্নার স্বাদ আলাদা রকম হয়ে গেছে। এটাও এক প্রকার ভ্রমণের অভিজ্ঞতা বলা হয়। ঠিক আছে, তো আমরা আসলে ভ্রমণ বলতে কিন্তু এইভাবেই বুঝবো, একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়া মানে যে ভ্রমণ বা ঘুরে আসা তা না। একটা দেশ থেকে একটা জায়গায় চলে গেলে আগে দেশকে দেখতে হবে, নিজের দেশকে, কারণ নিজের দেশের চেয়ে তো বড় কিছু আর হতে পারে না। কারণ আমাদের বাংলাদেশটা আরও সুন্দর। তোমরা যদি বাংলাদেশে ঘুরে ঘুরে দেখো বা তুমি স্কুল ঘরের পাশ দিয়ে দেখো না, কত সুন্দর একটা দেশ আমাদের, সবুজে শ্যামলে পাখির কলকাকলিতে মুখরিত দেশ। এত সুন্দর একটি দেশ আমরা আর কোথায় পাবো বলো? তাই তো অনেক কবি বলেছেন, যেমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই দেশে এই সবুজে সমারোহে এই নদীর দেশ এই বাংলাদেশ। তো এই বাংলাদেশটাও দেখতে হবে, এই বাংলাদেশটা অনেক সুন্দর, সেটার উপরেও তোমার উদ্দীপক আসতে পারে, তোমার পরীক্ষা আসতে পারে। তো তোমরা সবাই আনন্দ করবে। এই বই এটা যখন পড়বো তোমরা দেখতে পাচ্ছ যে এটা খুবই একটি সহজ প্রবন্ধ হবে। চলো আমরা এটা দেখি কি আছে এর মধ্যে। তোমরা ছবিটা সম্পর্কে আমরা আগেই বলেছি। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছ উট, উটের পাশে পিরামিড দেখতে পাচ্ছ। পিরামিডটা কি এটা তো তোমরা জানো পিরামিড সম্পর্কে। পিরামিড হচ্ছে মিশরের সেই যে ফারাওরা ছিল সেই সময় তাদের সেই সম্রাটদেরকে এখানে রেখে দেওয়া হয়েছে মমি করে। সেই মমি এখনও থেকে গেছে, যুগ যুগ ধরে থেকে গেছে, এবং অনেক বছর ধরে মানুষ এটাকে দেখার জন্য এই মিশরে ভিড় জমায়। এবং এটি পৃথিবীর একটা আশ্চর্যের মধ্যে অন্যতম একটি। এবং মিশরের মূলত এই উট, মরুভূমি, নীল নদ আর এই পিরামিডের জন্য বিখ্যাত। শুধু তাই নয়, ওখানকার যে রেস্তোরাঁ বা হোটেলগুলো রয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় যে যে বিষয়গুলো রয়েছে সেটা লেখক এখানে যেমন তুলে ধরেছেন, আলোচনার সাপেক্ষে আমরা তেমন করে তুলে ধরার চেষ্টা করব। তো চলো আমরা পড়ি নীল নদ আর পিরামিডের দেশ। এটা একটি ভ্রমণ কাহিনী, মূলত মিশর দেশকে কেন্দ্র করে এই ভ্রমণ কাহিনীটি গড়ে ওঠা। এবং সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে যদি জেনে নিই তাহলে মনে হয় আমাদের ভালো হবে। চলো একটু খাতায় একটু লিখেও নিই সৈয়দ মুস্তফা আলী কে ছিলেন এবং কেমন ছিলেন। ঠিক আছে, চলো আমরা দেখে নিই। আশা করি সৈয়দ মুস্তফা আলী বাংলাদেশের একজন প্রথিতযশা লেখক, এবং বাংলাদেশের সবচেয়ে মূলত তিনি রম্য রচনা তৈরি করেন। তার লেখার মধ্যে হাসি রয়েছে চমৎকার। আমরা যখন স্কুলে পড়েছি তখন আমাদের ছেলে রসগোল্লা নামে একটি গল্প, খুব চমৎকার। সেই মানে রসগোল্লাটা আলাদা রকম স্বাদ। তারপর তোমরা যখন ক্লাস 8 থেকে 9-এ যাবে তখন সেখানে আরও একটি গল্প পড়বে, সেটাও আফগানিস্তানের গল্প। চমৎকার চমৎকার সেই গল্পগুলো। তো এক একটা ভ্রমণ কাহিনীর উপরে লেখকের এই বাস্তব অভিজ্ঞতা নিয়ে লেখা আমার কাছে যেমন ভালো লাগে, আশা করি তোমাদের ভালো লাগবে। সৈয়দ মুস্তফা আলী কে ছিলেন? লেখক পরিচিতি। সংক্ষেপে তার নাম নাম হলো সৈয়দ মুস্তফা আলী। তার জন্ম, তুমি একটা খাতায় লিখে নেবে, হ্যাঁ। জন্ম হচ্ছে 1974 সালে, মৃত্যু 1904 সালে। ওনার 1904 সালে ওনার মৃত্যুটা ওর পাশে লিখে নেই। মৃত্যু 1974 সালে। ঠিক আছে, ওনার জন্মস্থান হলো আসামে। জন্মস্থান হচ্ছে কোথায়? আসামের করিমগঞ্জে। আসামের করিমগঞ্জে। অধ্যয়ন দেখো, অধ্যয়ন মানে পড়াশোনা করেছেন। হ্যাঁ, পড়াশোনা করেছেন কোথায়? শান্তিনিকেতন। তুমি জানো যে শান্তিনিকেতন হলো রবীন্দ্রনাথের তৈরি করা। শান্তিনিকেতন, আলিগড় কলেজ, এটা ভারতে। বার্লিন বিশ্ববিদ্যালয়, এটা হলো জার্মানি। তারপর মিশরের কায়রো, আল হাজার আল হাজার
আল আজহার, মিশর। ঠিক আছে, এটা মূলত তার অধ্যয়ন করেছেন এখানে। তার পরিচিতি দেখো বা তার লেখার বৈশিষ্ট্যটা কি। তিনি পরিচিত হলো রম্য লেখক, রম্য রচনাকারী বা রম্য লেখক। ওকে, রম্য লেখক। এরপরে উল্লেখযোগ্য বই বা গ্রন্থ। তার উল্লেখযোগ্য শবনম, তার একটা দেশে বিদেশের বিখ্যাত বই শবনম। শবনম দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, কাঁচা কাহিনী আর জলে ডাঙায়, এগুলো তার হচ্ছে বই। তোমরা এগুলো এইটুকু শুধু এটা দেখি যে আসামের করিমগঞ্জে 1904 সালে জন্মগ্রহণকারী রম্য লেখক 1974 সালে মারা যান। তিনি যাওয়ার আগে লেখাপড়া করেছেন। দেখা যাচ্ছে যে ভারতের শান্তিনিকেতনে যিনি রবীন্দ্রনাথের সান্নিধ্যে ছিলেন আলিগড় কলেজে, বার্লিন বিশ্ববিদ্যালয়ে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে। এরপর তার উল্লেখযোগ্য বই রয়েছে শবনম, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, জলে ডাঙায়। তো এইগুলো হচ্ছে তার মূলত বই। তো চলো আমরা একটু দেখে আসি তাহলে এই ভ্রমণ কাহিনীর মধ্যে আসলে কি কি আছে। এখন আমরা এই বিষয়গুলো যদি দেখি তাহলে আমরা জানতে পারবো যে এখানে কি রয়েছে। চলো একটু পড়ি তাহলে। সবাইকে বই খুলে নীল নদের পিরামিডের দেশ তোমরা দেখবে আর আমি একটু পড়ি, তোমরা শুনবে, তারপর আমি যে বিষয়গুলো ব্যাখ্যা করবো সেই বিষয়গুলো তোমরা একটু পাশে নোট করে রাখার চেষ্টা করবে। সন্ধ্যার দিকে জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছালো। সন্ধ্যের দিকে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীল আকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করেছে। ভূমধ্যসাগর থেকে 100 মাইল পেরিয়ে আসছে মন্দ মধুর ঠান্ডা হাওয়া। তাহলে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম যে তারা সুয়েজ একটা বন্দর, সেই বন্দরে সুয়েজ খাল নামে একটা খাল আছে, সেই বন্দরে লেখকরা নেমেছে। নামার পরে সেখানে ভূমধ্যসাগর নামে একটা সাগর আছে, সেখান থেকে একটা হাওয়া আসছে মন্দ মধুর, বেশ মিষ্টি হাওয়া। সূর্যাস্ত গেল মিশর মরুভূমির পেছনে। সোনালি বালিতে সূর্য রয়েছে। তোমরা মরুভূমি দেখেছো না, যেখানে গাছপালা কোনো কিছু তো প্রাণের সঞ্চার নেই, সেটা মূলত লক্ষ লক্ষ বিঘা মরুভূমি রয়েছে মিশরে। তো সূর্যাস্ত গেলে মিশর মরুভূমির পেছনে সোনালি বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। তার একটা রং ঠিক চেনা, কোন জিনিসের রং সেটা বুঝতে না বুঝতে সে রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে। মানে কি, রঙের বদল ঘটে মরুভূমিতে। কি হয়? রঙের বদল ঘটে। তোমরা মনে রাখবে, মরুভূমিতে রঙের বদল ঘটে এখানে। হ্যাঁ, এরপরে কি বলছে যে আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি। পেছনে তাকিয়ে দেখি শহরের বিজলি মানে বিদ্যুতের বাতি ক্রমে নিষ্প্রভ হয়ে আসছে, মানে ক্রমে ছোট হয়ে যাচ্ছে। মরুভূমির উপর চন্দ্রালোক মানে জ্যোৎস্না পড়েছে। সে এক অদ্ভুত দৃশ্য। সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না। সমস্ত ব্যাপারটা কেমন যেন ভুতুড়ে বলে মনে হলো, মানে একটা গা ছমছম করে ভয় ভয় করছে এমন একটা। চলে যাচ্ছে দূর দিগন্তে, অথচ হঠাৎ যেন ঝাপসা আবছায়া পর্দায় ধাক্কা খেয়ে থেমে যায়, মানে একটু ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়েছে। মাঝে মাঝে আবার হঠাৎ মোটরে দোমাথা উঁচুতে ওঠে জল দুটি ছোট সবুজ আলো। ওগুলো কি ভূতের চোখ নাকি? শুনেছি ভূতের চোখই সবুজ রঙের হয়। না, কাছে আসতে দেখি উঠের ক্যারাভান, এদেশের ভাষাতে যাকে বলে কাফেলা। উঠের ক্যারাভান বা কাফেলা। উঠের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো সবুজ হয়ে আমার চোখে ধরা দিয়েছে। ভয় পেয়ে গিয়েছিলাম, আর কেনই বা পাবো না বলো? মরুভূমি সম্বন্ধে কত গল্প, কত সত্য, কত মিথ্যে পড়েছি ছেলেবেলায়। চেষ্টায় সেখানে বেদুইন মারা যায়। বেদুইন বোঝো তো, যারা একটা মরুভূমির একটা উপজাতি বিশেষ
তারা তৃষ্ণায় মানে পানির অভাবে মারা যায়। মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তর উটের গলা কাটে, উঠে জমানো জল খায় প্রাণ বাঁচাবার জন্য। বুঝতে পেরেছ যে সে সন্তানের চেয়েও যেটা বেশি দরদে সেই উটের এখানে কেটে ফেলে তার যে পানি জমানো থাকে। উট তো জানো মরুভূমির পরিবহন বলা হয়, উটকে মরুভূমি জাহাজ। তো এই যে উঠে সেই বুকটা চিরে পানি বের করে খায়, এমন পানির পিপাসা লাগে। যদি মোটর ভেঙে যায়, যদি কাল সন্ধ্যা অবধি এ রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে, স্পষ্ট দেখতে পেলাম এই গাড়ি রওনা হওয়ার পূর্বে 500 গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি। মানে কি, যখন বলছে যে গাড়িটা ছেড়েছে মরুভূমিতে যাচ্ছে, কিন্তু তখনও সে মনে করতে পারছে যদি গাড়িটা থেমে যায়, যদি কোনো গাড়ি না আসে, তাহলে তো আমরা জল বেনে মারা যাবো, আমাদের কাছে উটও নাই। হ্যাঁ, তাই বলছে যে 500 গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি, তখন কি হবে উপায়? মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি, জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেরেছিলাম জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে ফোকটে মরুভূমির ভিতর দিয়ে চলে যাব? জাহাজ ছিল পানিতে, হঠাৎ করে মরুভূমিতে এসে গেছে, এখানে পানি নাই, আবার ওখানে পানির অভাব নাই। মানে একটা পরিবেশটা পার্থক্য দেখা দিয়েছে। পার্থক্য হওয়াতে লেখকের মনে একটা সংশয় ছিল যে আমরা কি সেখানে যেতে পারবো কি পারবো না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই, মানে গাড়িতে ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়েছিল। যখন মোটরের হঠাৎ একটুখানি জোর ঝাঁকুনিতে ঘুম ভাঙলো, তখন দেখি চোখের সামনে সারি সারি আলো। কায়রো পৌঁছে গেছি। তোমরা জানো কায়রো মিশরের রাজধানী শহর। কোথায় গেছে? কায়রো পৌঁছে গেছে, মিশরের রাজধানী শহর। তাহলে কি হলো? শহরতলিতে ঢুকলাম, মানে শহরের ভেতরে ঢুকলাম, খোলা জানলা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে। এই শহরতলিতে এই কত না রেস্তোরাঁ মানে হোটেল, খাবার হোটেল, কত না রেস্তোরাঁ, কত না ক্যাফে খোলা, খদ্দের ঘিজ ঘিজ করছে, অনেক লোক ঘিজ ঘিজ করছে। রাত তখন 11টা। আমি বিস্তর বড় বড় শহর দেখেছি, কায়রোর মতো নিশাচর শহর কোথাও চোখে পড়েনি। নিশাচর মানে রাত জেগে থাকা, সারা রাত বেচা কেনা হয়। কায়রোর রান্নার খুশবায় মানে গন্ধে, খুশবু থেকে সুগন্ধ খুশবায় রাস্তা ম করছে, মানে চারদিকে খাবারের গন্ধ ছিল। খেয়াল করবে কিন্তু যে লেখক কিভাবে গেছে। মাঝে মাঝে না খেয়ে এসে এমন ধাক্কা লাগে যে মনে হয় নেমে পড়ে এখনই 4টি খেয়ে যায়। বাহ, এখনই 4টি খেয়ে যায়। তো এখানে বলছে যে অবশ্যই রেস্তোরাঁগুলো আমাদের পাড়ার দোকানের মতো নোংরা। তোমরা জানো যে আমাদের যে দোকান থাকে, দোকানগুলো যেমন কলা ঝুলানো আছে, বিস্কিট ঝুলানো, এরকম নোংরা পরিবেশে। যাই হোক, চলো আমরা দেখি। সবাই নিকটতম রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলুম মানে ঢুকে গেলাম, কারণ সবাই তখন ক্ষুধায় কাঁদত। তড়িঘড়ি 3খানি ছোট ছোট টেবিল একজোড় করে চেয়ারে সাজিয়ে আমাদের বসবার ব্যবস্থা করা হলো। রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ছুটে এসে তোয়ালে কাঁধে বারবার ঝুঁকে ছিলাম জানালাম। মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন, কাছাকাছি। অবশ্যই ভারতীয় মোগলাই রান্নার বারকোষে হরেক রকম খাবারের নমুনা, বারকোষ মানে সাজানো রয়েছে। তাতে দেখলাম রয়েছে মুরগি মুসাল্লাম, শিক কাবাব, স্বামী কাবাব আর গোটা 5-6 অজানা জিনিস। আমার প্রাণ অবশ্যই তখন কাঁদছিল 4টি আতপ চাল, উচ্ছে ভাজা, সোনামুগ ডাল, পটল ভাজা আর মাছের ঝোলের জন্য। মানে আমরা তো বাঙালি, একটু যদি গরম ভাত হয়, একটু যদি নদী থেকে তাজা মাছ মেনে ঝোল করা হয়, এসে গরম ভাত যদি পাটিতে ফেলে ওই গরম ভাতে মাছের ঝোলটাতে আমরা খাই, তো সেটা আমার জিহ্বার রস এসে যাচ্ছে। তোমাদেরও তাই। কারণ কি, ওইটা বাঙালি তো। আমি নেপালে যেখানে এই অবস্থায় পড়েছিলাম, ওরা যেটা দিচ্ছিল সেটা আমি মোটেও খেতে পারছিলাম না। আমি ভারতে যেও এই অবস্থায় পড়েছি, ভারতের চেন্নাই যেও আমি দীর্ঘ প্রায় 28 দিন রুটি খেয়েছিলাম। কলকাতায় যেও একটু স্থানীয় খাবার পাওয়া যায়, কিন্তু কলকাতার বাইরে দিল্লিতে গেছি, দিল্লিতে অত ভালো খাবার। মায়ানমারে আমরা গেছি, সেখানেও খুব খাবারের সাথে আমাদের খাবার যায় না, মানে কষ্ট করে খেতে হয়। শুধু মনে হয় যে ডাল আর ভাত আর মাছের ঝোল যদি হতো। লেখকের ঠিক এরকম মনে হচ্ছে যে এত মুরগির মাসাল্লাম, শিক কাবাব, স্বামী কাবাব আর গোটা 5-6 অজানা জিনিস দেখেও লেখকের লোভ হয়েছিল খাদ্যের পরে, কিন্তু মনে হচ্ছিল দেশি খাবারটা যেন খেলে মনটা তৃপ্তিতে ভরে উঠবে। এইটাই হচ্ছে মূলত এই বাইরে যাওয়ার একটা বিষয় থেকে যায়। বুঝতে পেরেছ? তাহলে এখানে বলছে যে কি খাবার, যে 4টা আতপ চাল, উচ্ছে ভাজা, সোনামুগের ডাল, পটল ভাজা আর মাছের
ঝোলের জন্য লেখকের অনেক অস্থিরতা লাগছিল। অত শত বলি কেন, শুধু ঝোল ভাতের জন্য হলো তো হবে, কিন্তু ওইসব জিনিসটা আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না। কাজে শোক করে কী লাভ, কষ্ট পেয়ে আর কী হবে, যা আছে তাই খেতে হবে। আহারাদি সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠলাম। ততক্ষণে আমরা কায়রো শহরে ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি। গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ, মানে খাবারের হোটেল, সিনেমা, ডান্স হল, ক্যাবারে, হ্যাঁ, খদ্দেরের তামাম শহরটা কী বলছে আবজার্ভ করছে, মানে ছোটাছুটি বলতে সবাই খদ্দেররা। কত জাত বেজাতের লোক এখানে, মানে সারা পৃথিবী থেকে মিশের লোক যায়, তুমি জানো। ওই দেখো অতি খানদানি নিগ্রো, নিগ্রো বোঝো তো, কালো জাতের। এখন আর নিগ্রো শব্দটা আমরা ব্যবহার করবো না, কারণ নিগ্রো শব্দটাকে অনেকটা কালো কৃষ্ণাঙ্গদের আমরা হেয় করার জন্য বলা হয়, কিন্তু সেটা করা যাবে না। আর যারা কৃষ্ণাঙ্গ বলতে হবে তাদের, যারা কালো তারা কৃষ্ণাঙ্গ, যারা সাদা তারা শ্বেতাঙ্গ। তাই বলছে যে ওই দেখো অতি খানদানি নিগ্রো, ভেড়ার লোমের মতো কুকড়া কালো চুল, লাল লাল পুরো দুখানা ঠোঁট, বোচা নাক, ঝিনুকের মতো দাঁত, আর কালো চামড়ায় কি অসীম সৌন্দর্য। আমি জানি এরা তেল মাখে না, কিন্তু আহা, ওদের সর্বাঙ্গ দিয়ে যেন তেল ঝরছে। অর্থাৎ এই যে কালো মানুষের উপর লেখকের যে দৃষ্টিভঙ্গি, তোমরা জানো যে পৃথিবীতে নেলসন ম্যান্ডেলা নামে একজন অনেক বড় নেতা ছিলেন দক্ষিণ আফ্রিকার, উনিও কালো ছিলেন। উনি কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গদের এক করেছিলেন দক্ষিণ আফ্রিকাতে, এবং দক্ষিণ আফ্রিকা এই আফ্রিকা মহাদেশে এখন পর্যন্ত শ্রেষ্ঠ উন্নত দেশ। আমেরিকাতে এরকম সাদা এবং কালোরা আলাদা ছিল। সেখানে আই হ্যাভ এ ড্রিম, অর্থাৎ মার্টিন লুথার কিং নামে একজন ভদ্রলোক নেতা, তিনি বক্তব্য দিয়ে বলেছিলেন যে আমেরিকা ক্রিয়েট করার জন্য, আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র করার জন্য সাদা এবং কালোদের এক হয়ে কাজ করতে হবে। সে আই হ্যাভ এ ড্রিম, বাবার এক স্বপ্ন আছে, সেই নতুন স্বপ্নের কথা বলতে যে আব্রাহাম লিঙ্কনের এই উত্তরসূরি অর্থাৎ নেতা, কি বললাম, মার্টিন লুথার কিং, তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে শ্বেতাঙ্গ এবং খ্রিস্টাঙ্গদের এক হতে হবে, নিগ্রোদের এবং সাদাদের এক হতে হবে। যাই হোক, আমরা নিগ্রো বলবো না, আমরা বলবো কৃষ্ণাঙ্গ। ওই দেখো সুদানবাসী, সুদান একটা দেশ, তোমরা জানো যে সুদান ইতিমধ্যেই দুটো দেশের, দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করেছে। সুদানবাসী সবাই প্রায় 6 ফুট লম্বা, আমি কিন্তু 6 ফুট লম্বা, 6 ফুট লম্বা, আর লম্বা আলখাল্লা পরেছে বলে মনে হয়, লম্বা আলখাল্লা লম্বা জামা, ঢিলা জামা বিশেষ, দৈর্ঘ্য 6 ফুটের চেয়েও বেশি। এদের রং ব্রোঞ্জের মতো, এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরো নয়, টকটকে লালও নয়। কায়রোতে বৃষ্টি হয় দৈবাত, না একেবারে অনেক দিন পর পর হঠাৎ, তাও 2-1 ইঞ্চির বেশি নয়, অল্প বৃষ্টি হয়। তাই লোকজন সব বসেছে হোটেলে, কাফের বারান্দা কিংবা চাতালে। শুনলাম ওখানকার বায়োস্কোপও বেশি হয় খোলা মেলাতে। মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সব কিছু দেখতে পেল না, কিন্তু এইবার চোখের সামনে ভেসে উঠলো অতি রমণীয় এক দৃশ্য, নীল নদ। চাঁদের আলোতে দেখছি নীলের উপর দিয়ে চলছে মাঝারি ধরনের খেলা মহাজনী নৌকা, হাওয়াতে কাত হয়ে তেকুনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে ভয় হয়। আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই বুঝি পাল্টা এক ঝটকায় চৌচির হয়ে যাবে, নয় নৌকাটি পিছনে ধাক্কা খেয়ে গোটা 2.5 ডিগবাজি খেয়ে নীলের অতলে গলিয়ে যাবে। মানে কি, এইভাবে বেঁকে বেঁকে নৌকাটা যাচ্ছে। হঠাৎ করে লেখকের ভয় হলো যে নীল নদের এই নৌকাগুলো যে ডুবে যায়। এই নীলের জল দিয়ে এদেশে চাষ হয়, নীল নদের পানি দিয়ে দেশে চাষ হয়। এই নীল তার বুকে ধরে শেষ চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে যায় নীল নদের এই পানি দিয়ে। পিরামিড আসছে, পিরামিড চোখের সামনে দাঁড়িয়ে 3টি পিরামিড। এই 3টি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর কল্পনা করেছে। দেখো দেয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে যে এরা কি ছিল, পিরামিডটা কিভাবে তৈরি করলো। মিশরের ভিতরে বাইরে আরও পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলে যে 3টি পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে, সেগুলো ভুবন বিখ্যাত পৃথিবীর 7 আশ্চর্যের অন্যতম। আমরা বলেছি প্রায় 500 ফুট উঁচু, এই 6 ফুট, এরকম আর 100 গুণ বড়, 500 ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে একটা ধারণা করা যায় না, এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু। চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙ্গার মতো একই সাইজ রেখে উঁচু হতো, তবে স্পষ্ট বোঝা যেত 500 ফুটের উচ্চতা কতখানি
উঁচু, মানে এটা তো এইভাবে করা, এটা যদি এইভাবে থাকতো তাহলে এটা অনেকক্ষণ বোঝা যেত যে এটা কত উঁচু হতে পারে পিরামিডের। তাহলে এখানে বলছে যে তাই বোঝা যায় এই বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরো পাথরের 23 লক্ষ টুকরো পাথরের আয়োজন হয়েছিল। এইটাই কত, 23 লাখ। একটা পিরামিড তৈরি করতে 23 লাখ পাথরের দরকার হয়েছিল। তাহলে আমাদের যে বোঝা 23 লাখ যে পাথরের লেগেছিল সেটা কিন্তু আসলে একটা মারাত্মক বিষয় তোমরা মনে করতে পারো। হ্যাঁ, ওকে। তাহলে এখানে বোঝা যায় যে এই বস্তু তৈরি করতে কেন 23 লাখ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরো একত্র করলে একখানা ছোট ছোট ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়, মানে বড় বড় পাথর কিন্তু 23 লক্ষ পাথরের, হ্যাঁ। কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া করে এই পাথর দিয়ে একটা দেয়াল বানালে যে দেয়াল লম্বায় 650 মাইল হবে। 650 মাইল, প্রায় 1100 কিলোমিটার। তাহলে কত এক একটা পিরামিড, তাহলে কি আশ্চর্য এটা। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষের 20 বছর লেগেছে। 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। ফারাও সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবে না। তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতর রাখা হতো যে তার ভিতর ঢুকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। নিদ্রিতের চোখে যে রকম পড়ে আমার চোখে ঠিক তেমনি এসে পড়লো পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্তছটা আর পূর্ব আকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। মানে কি বলে যে একদিকে চাঁদ ডুবে গেল, একদিকে নতুন অরুণোদয়। অরুণ মানে সূর্য, সকালে সূর্যটা উদয় হলো। রাস্তা ক্রমে শুরু হয়ে আসছে। রাস্তা দুদিকে দোকানপাট এখনো বন্ধ। দু একটা কফির দোকান খুলি করছে। ফুটপাতে লোহার চেয়ারের ওপর পদ্মাসনে বসে 2-4টি সুদানি দারোয়ান তসবি জপছে। খবরের কাগজগুলো দোকানের সামনে অল্প একটু ভিড়। তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে। বাহ, আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সব কিছুই যেন কিছু কিছু দেখা হলো। সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলো। এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহ নামাজের ঘর মসজিদের ওপর। মসজিদের যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে সেরকম করবার মতো হাত আজকের দিনে কারণ নেই। মানে ওটা ওখানকার যে মস্ক বা মসজিদ সেটাও অনেক সুন্দর কারুকার্যে একেবারে ঢেকে রাখা। তাই বলছে যে প্রকৃতির গড়া নীল, মানুষের গড়া পিরামিডের পরেই মিশরের মসজিদ ভুবন বিখ্যাত এবং সৌন্দর্য অতুলনীয়। পৃথিবীর বহু সমজদার মানে যারা আনন্দ পিপাসু শুধু এই মসজিদগুলোই প্রাণ ভরে দেখার জন্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কায়রোতে আসে। এটি সংক্ষেপিত এবং পরিমার্জন করা, মানে একটু পরিবর্তন করে দেওয়া। এখানে কিছু শব্দার্থ রয়েছে, আমরা এগুলো দেখবো। তোমরা জানো যে এগুলো বেশ মজার একটা বিষয়। শব্দার্থ নিষ্প্রভ, দেখো এটা মুছে দিই, তোমরা সেটা তুলেছ। এটি হচ্ছে কি বললাম, নিষ্প্রভ, মানে হচ্ছে প্রবাহহীন বা দীপ্তিহীন। এটা তোমরা একটু শিখতে পারো। এরপরে যে আবজাব মানে গিজ বা ঠাসাঠাসি করা, ওই যে খদ্দের আবজাব করছে না। ভুতুড়ে মানে ভূত প্রেত সম্পর্কিত রহস্যময়। জাত বেজাত মানে নানা জাতি। ক্যারাভান মানে কাফেলা। অতি রমণীয় মানে খুব সুন্দর। নিষ্কৃতি মানে নিস্তার বা রেহাই বা অব্যাহতি। কীর্তিস্তম্ভ মানে মহৎ অবদান স্মরণে নির্মিত সৌধ। হুড়মুড় করে মানে ঠেলাঠেলি করে ঢোকা বা বের হওয়া ভাব নির্দেশক। পূর্বাভাস মানে ভাবি ঘটনার সংকেত, যা ঘটবে তার সংকেত। ওই সূর্য যখন উঠেছিল। গন্ডা মানে 4টি, 1 গন্ডা 4টি। চন্দ্রাস্ত মানে চাঁদের অস্ত যাওয়া। তামাম মানে সমস্ত বা পুরো। অরুণোদয় মানে সূর্যের উদয়। ক্যাবারে মানে নাচ ঘরে। ফকৌটে মানে ফাঁকা তালে। মমি মানে কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ। এটা পড়লে বাংলাদেশের প্রতিবেশী বা অন্য কোনো দেশের সংস্কৃতির পরিচয় দিতে পারবে। মানে আমরা গল্প করেছি ভারতের, গল্প করেছি নেপালের, গল্প করেছি মায়ানমারের, তোমরা এটা পারবে। চলো পাঠ পরিস্থিতি দেখে নিই। এটা ছিল শব্দার্থ টিকা। এখন আমরা দেখব পাঠ।
পাঠ পরিচিতিতে কি রয়েছে? পাঠ পরিচিতি হচ্ছে একেবারে সহজ। আমরা একটা মূল বিষয়গুলো লিখবো যেখানে উদ্দীপক হতে পারে। বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর। প্রাগৈতিহাসিক যুগ থেকে মিশরের নীলনদকে ঘিরে গড়ে উঠেছে এই সভ্যতা। মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি। মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে ঠিক পঠিত রচনায়। রচনাটি সৈয়দ মুস্তফা আলী জলে ডাঙ্গাই গ্রন্থ থেকে সংক্ষিপ্ত ও পরিমার্জিত করে সংকলিত হয়েছে। এই রচনায় এসছে চারিদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর, কায়রোদের অচরে গিজে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রসঙ্গ। এসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রোর অভিমুখে। কায়রো শহরে আলোয় ভরে যায় রাতের বেলায়। রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসে নানা রকম খাবার দাবারের সুগন্ধ, বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা। অদূরে গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরের সভ্যতার আকর্ষণ, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি মিশরের পিরামিড। পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসেবে কবরস্থ করে রাখার জন্য। পাথরের চাই দিয়ে তৈরি, চাই মানে যে খণ্ড, বিশালাকার সমাধিস্তম্ভ এটি। নীলনদা পিরামিডের পরে মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো। এসবের টানে সমজদার আর ঘরছাড়া মানুষ ছুটে যায় মিশরে। তাহলে এটা পরে কি জানলাম যে মিশরের পরিবেশ মানে মরুভূমি, ঠান্ডা, শুষ্ক, এটা জানলাম। তারপরে অন্যদের খাদ্যাভ্যাস এটা জানলাম। পোশাকের কথা আসছে, পোশাক, তারপরে খাদ্যাভ্যাস গেল, পোশাক গেল, হ্যাঁ। তারপরে প্রাকৃতিক নীলনদ, তারপরে মানব সভ্যতার কথা, এগুলো বইয়ে লিখে রাখবে, হ্যাঁ। মানব সভ্যতার বিষয়গুলো জানলাম, মানব সৃষ্টি এবং কায়রো সহ বিভিন্ন স্থানের বিবরণ। এই বিষয়গুলো আমরা জেনেছি এখান থেকে এবং আশা করি এই বিষয়গুলোর উপর তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ। কারণ মিশর নীলনদ পিরামিডের দেশে সৈয়দ মুস্তফা আলী যখন গিয়েছেন নীলনদ পিরামিডের দেশে, তখন যে তিনি এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হয়েছেন। মূলত এই গল্পটা এখানেই এইভাবেই করা হয়েছে। এখানে তোমাদের আগামী ক্লাসের অনুশীলনী বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং অনুশীলনী বিষয়টি কীভাবে উদ্দীপক হতে পারে তার একটা নমুনা উত্তর দিয়ে দিব এবং তোমাদের সাথে আমার নতুন করে দেখা হবে যে এই অনুশীলনীর অবজেক্টিভ কেমন হতে পারে বা বহু নির্বাচনী প্রশ্ন কেমন হতে পারে সেই বিষয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে এই নীলনদ এবং পিরামিডের দেশ নিয়ে। সবার জন্য শুভকামনা।